Hello students, welcome to SB Math Stat Physics class once again. আজকে আমরা এই এপিসোডে অর্থাৎ এপিসোড 1 পার্ট 9 এ পড়ব স্কেলার ট্রিপল প্রোডাক্ট আর ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ভেক্টর অ্যালজেব্রার থিওরিটিক্যাল ব্যাপার পার্টটা নিয়ে এটাই লাস্ট এপিসোড বা এপিসোডের লাস্ট পার্ট। এপিসোড 1 পার্ট 10-এ থাকবে, পার্ট 10, 11 এরকম হতে পারে। সেখানে আমরা যেই মেনে ক্রস প্রোডাক্টের পর থেকে যে প্রশ্নগুলো এসছে, যেই মেন বা আইটি যেই অ্যাডভান্সডে, সেই প্রশ্নগুলো কয়েকটা নিয়ে আলোচনা করব। তারপর আমরা এপিসোড 2 শুরু করব, যেখানে ভেক্টরকে কাজে লাগিয়ে কিভাবে জিওমেট্রির প্রবলেম করা যায় সেটা শিখব। তাহলে এখন কোনো সময় নষ্ট না করে ট্রিপল প্রোডাক্ট জেনে ফেলা যাক। দেখো তো চিন্তা করে এইরকম কোনো ব্যাপার হতে পারে, আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর, যেখানে আলফা ভেক্টর, বিটা ভেক্টর, গামা ভেক্টর হলো যে কোনো তিনটে ভেক্টর। তো তোমরা যদি এটাকে ভাবো এই রকম ভাবে, এই দিলে ব্র্যাকেট আর এখানে ক্রস গামা ভেক্টর, তাহলে এটা কি কোনো মিনিংফুল ব্যাপার? দেখো, আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর হচ্ছে একটা স্কেলার, মানে একটা রিয়েল নাম্বার, তার সঙ্গে ক্রস হচ্ছে একটা ভেক্টরের। কিন্তু আমরা জানি যে ক্রস প্রোডাক্ট অলওয়েজ দুটো ভেক্টরের মধ্যে হয়, একটা স্কেলার আর একটা ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট হয় না। সুতরাং এটা মিনিংলেস। সুতরাং এটা বলতে এটা যে কিছুতেই বোঝা যাবে না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আরেকটা রাস্তা আছে, এটাকে এইভাবে লেখা, আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর। এটা কি অর্থপূর্ণ, মিনিংফুল? দেখো ভালো করে ভেবে, এটা হচ্ছে একটা ভেক্টর আর এটাও হলো একটা ভেক্টর, আর দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট বলে একটা কথা আছে, যেটা আমরা অলরেডি শিখে ফেলেছি। তাহলে এটা মিনিংফুল হলো। সুতরাং দিস ইজ মিনিংফুল। তাহলে এটা বলতে আমরা এটা বুঝবো না এটা বুঝবো? নিশ্চিতভাবে এটা বুঝবো, কারণ এটা মিনিংলেস। তো তোমরা বলতে পারো ব্র্যাকেটটা তো দিলেই হয়, শুধু শুধু ব্র্যাকেট না দিয়ে লিখাম কি মানে আছে? কিন্তু ম্যাথমেটিক্সে আমরা সবসময় এরকম ব্যবহার করে থাকি, যখন কোনো অ্যাম্বিগুইটিই নেই তাহলে ব্র্যাকেটটা দিই বা না দিই কিছু যায় আসে না। তবে তোমার কাছে পুরো ছাড় আছে, তুমি চাইলে এটাকে এভাবে লিখতেই পারো, সেটা তোমার স্বাধীনতা। কিন্তু আমি যদি এইভাবে না লিখি, এভাবে লিখি, তাহলে কিন্তু তুমি আমাকে বলতে পারবে না যে আমি ভুল করলাম বা ভুল করছি। ওকে, তো এই হলো প্রথম কথা। এইবার দেখো যে এই যে জিনিসটা পেলাম, এটা অবশ্যই একটা স্কেলার, কারণ এটা তো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট। তো যেহেতু এটা একটা স্কেলার আর এটা একই কথা, তাহলে এইটা বলো বা এটা বলো, এটাকে আমরা বলি স্কেলার ট্রিপল প্রোডাক্ট of three vectors, alpha vector, beta vector and gamma vector। বুঝতে পেরেছো? এবার আমরা এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট নিয়ে আরো বেশ কিছু কথা বলছি। দেখো যে এই লিখলাম আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর, যার মানেটা বুঝে গেছো। এখন আরেকটা কথা লিখলাম আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর ডট গামা ভেক্টর। মনে রাখবে, এটা বলতে কি বুঝবে? এটা অবশ্যই বুঝবে এর মানে এটাই, এছাড়া তো আর কোনো মানে হতে পারে না। এটা বলতে তো এটাই বুঝবো। তাহলে প্রশ্ন হচ্ছে এইটা আর এইটা কিভাবে পাওয়া গেল? এটা এখান থেকে কি করে পাওয়া গেল না, ডটের জায়গায় ক্রস লিখে ফেলেছি আর ক্রসের জায়গায় ডট লিখেছি, মানে ডট আর ক্রস
ইন্টারচেঞ্জ করে দিয়েছি। এটা প্রমাণ করে ফেলা যায় যে এই দুটো হলো সেম। তাহলে কি বলতে পারো, ইন আ স্কেলার ট্রিপল প্রোডাক্ট ডট অ্যান্ড ক্রস ক্যান বি ইন্টারচেঞ্জড। এবার আরেকটা কথা শোনো, সেটা হলো এই যে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর লিখেছিলাম, আর ডট আর ক্রস যেহেতু ইন্টারচেঞ্জও করে ফেলা যায়, এই কারণে এই জিনিসটাকে আমরা এইভাবেও লিখে থাকি। কিভাবে লিখে থাকি, একটা থার্ড ব্র্যাকেট দেবে, থার্ড ব্র্যাকেটে এই তিনখানা ভেক্টর যেমন অর্ডারে আছে তেমনই পরপর লিখে দেবে। তাহলে এটাকে এইভাবেও লেখা যায়। আর এইভাবে লিখলে অনেক সময় এই কথাটাকে বলা হয় বক্স প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস, আলফা ভেক্টর, বিটা ভেক্টর অ্যান্ড গামা ভেক্টর। বুঝতে পেরেছো? তাহলে এই হলো বক্স প্রোডাক্ট বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট, একই কথা। বক্স প্রোডাক্ট নিয়ে আরো কিছু কথা বলা যেতে পারে। তো এই লিখলে বক্স প্রোডাক্ট আলফা ভেক্টর, বিটা ভেক্টর, গামা ভেক্টর। এবার তুমি একটা সার্কেল এঁকে নাও, আর এটা যে অর্ডারে আছে সেই অর্ডারেই তুমি এরকম লিখে ফেলো, ক্লকওয়াইজ অর্ডারে। বুঝতে পেরেছো? তাহলে এটাকে লেখা যাবে, যেহেতু এটা আলফা ভেক্টর দিয়ে শুরু হয়েছে, এখান থেকে শুরু না করে বিটা ভেক্টর দিয়ে শুরু করতে পারো, কিন্তু বিটা ভেক্টরের পরে ক্লকওয়াইজ চলে আসো, তারপরে কি আছে গামা ভেক্টর, তারপরে কি আছে আলফা ভেক্টর। তাহলে এই দুটো জিনিস একই, মানে এটা যে স্কেলার এটা সেই একই স্কেলার। বা এটাকে তুমি বিটা ভেক্টর দিয়ে শুরু করেছিলে, গামা ভেক্টর দিয়ে শুরু করতে পারো। তাহলে গামা ভেক্টর, তারপরে কি আছে আলফা ভেক্টর, তারপরে কি আছে বিটা ভেক্টর। তাহলে এটা ইকুয়াল টু এটাও লিখে ফেলতে পারো। কিন্তু ধরা যাক পাকামো মেরে আমরা ঠিক এটার পর এটা না লিখে এইরকম লিখছি। ধরা যাক গামা ভেক্টর, বিটা ভেক্টর, আলফা ভেক্টর লিখলে, তাহলে তুমি এই সার্কুলার অর্ডার ইন ক্লকওয়াইজ সেন্সের বিঘ্ন ঘটালে, তাহলে এখানে মাইনাস সাইন বসে যাবে। তাহলে আরো কত রকমের মাইনাস সাইন লেখা যায়। ধরা যাক এইভাবে যদি লিখি আলফা ভেক্টর, তারপরে তো নিয়ম অনুযায়ী বিটা ভেক্টর হওয়ার কথা ছিল, কিন্তু এরকম লিখলে গামা ভেক্টর, বিটা ভেক্টর, তাহলে বিঘ্ন ঘটলো, এরকম মাইনাস। এরকমভাবে যত রকমের বিঘ্ন ঘটাতে পারো ঘটিয়ে ফেলো। তো বিঘ্ন ঘটালে মাইনাস, আর সার্কুলার অর্ডারে ক্লকওয়াইজ সেন্সে যদি অর্ডারটাকে মেনটেন করে লেখো তাহলে ইকুয়াল। আরও বক্স প্রোডাক্ট নিয়ে আরও বেশ কিছু কথা বলা যায়। যদি তুমি দেখো যে একটা বক্স প্রোডাক্টে দুটো ভেক্টর সেম আছে, যেমন ধরা যাক আলফা ভেক্টর, বিটা ভেক্টর, আবার তুমি আলফা ভেক্টরই লিখলে, তাহলে এটা জিরো হবে। মানে একটা বক্স প্রোডাক্টে যদি দুটো ভেক্টর যে কোনো অর্ডারে থাকতে পারে, একদম পাশাপাশি থাকতে পারে, এখানে এরকমও থাকতে পারে, যেভাবে খুশি থাকুক, দুটো ভেক্টর যদি সেম হয়, ইকুয়াল হয়, তাহলে ওই বক্স প্রোডাক্টের ভ্যালু হবে জিরো। এটাও মনে রাখবে। বুঝতে পেরেছ? আর এটাও খুব স্বাভাবিক, বক্স প্রোডাক্টে যদি কোনো একটা ভেক্টর যদি দেখো জিরো ভেক্টর, তাহলে ওই বক্স প্রোডাক্টটা হবে জিরো। এবার ধরো আলফা ভেক্টর হলো a1 i cap প্লাস a2 j cap প্লাস a3 k cap, বিটা ভেক্টর হলো b1 i cap প্লাস b2 j cap প্লাস b3 k cap, আর গামা ভেক্টরটা হলো c1 i cap প্লাস c2 j cap প্লাস c3 k cap। তাহলে বক্স আলফা ভেক্টর, বিটা ভেক্টর, গামা ভেক্টর, এটা হবে একটা ডিটারমিনেন্ট, এটা 3x3 ডিটারমিনেন্ট, মানে যার তিনটে রো আছে, তিনটে কলাম আছে। প্রথম রোতে বসবে এই আলফা ভেক্টর, যেহেতু এখানে প্রথমে আছে, তাহলে আলফা ভেক্টরের এর যে কোফিসিয়েন্টসগুলো সেইগুলো, মানে a1 a2
a3, তারপর বিটা ভেক্টর আছে, তাহলে বিটা ভেক্টরের কোফিসিয়েন্টস, তারপরে গামা ভেক্টর আছে, তাহলে গামা ভেক্টরের কোফিসিয়েন্টস। এই বসবে। তোমরা যারা ডিটারমিনেন্টটা এখনো জেনে উঠতে পারোনি তাদের জন্য আমি এই এক্সপানশনটা এখানে করে দিচ্ছি। এটার মানে হলো এই a1 লিখবে, a1টা যে রো, যে কলাম আর যে রোতে আছে এটা বাদ দিয়ে দেবে। বাদ দেওয়ার কি পড়ে থাকলো এইটা, একটু প্রথমটা নয় একটু ভেঙেই লিখছি, তাহলে এটাকে বাদ দিয়ে দিলে কি হচ্ছে b2 b3 c2 c3, তারপর লিখবে মাইনাস a2, মনে রাখবে প্রথমটা শুরু হচ্ছিল প্লাস দিয়ে, তারপর মাইনাস a2টা যে রো আর যে কলামে আছে সেটা বাদ দিয়ে দাও, যে ডিটারমিনেন্টটা পড়ে থাকলো সেটা মানে b1 c1 b3 c3, তারপরে হলো a2, তারপরে হলো a3, মানে দেখো প্লাস মাইনাস প্লাস। এবার a3টা যে রো আর যে কলামে আছে সেটা বাদ দিয়ে দাও, যা পড়ে থাকলো সেটা মানে b1 b2 c1 c2। এই টু ক্লোজ টু ডিটারমিনেন্ট খুব সোজা। এটা মানে হলো এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে কি হলো a1 b2 c3 মাইনাস b3 c2, আর মাইনাস a2 কি হয়ে গেল b1 c3 মাইনাস b3 c1, তারপরে প্লাস a3 ইন্টু b1 c2 মাইনাস b2 c1। এই হলো ডিটারমিনেন্ট। তবে তোমাদের বারবার বলছি যে এই স্টেপটা করবে না, একবারই এটা করবে। যদি প্রথম প্রথম অসুবিধা হয় তাহলে এতগুলো কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করে ফেলো যাতে একবারে লিখতে পারো। সময় মনে রাখবে বড়ই মূল্যবান। আর আমি যে তোমাদের যে এই ক্লাসগুলো নিয়ে যাচ্ছি সেটা শুধুমাত্র ক্লাস 11-12 ভালো করার জন্য নয়, যাতে যেই মেন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, যেই অ্যাডভান্সড বা আরও যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে সেগুলো যাতে খুব ভালো করে দিতে পারো, এই ভেবেই কিন্তু তোমাদের ক্লাসগুলো নিচ্ছি। এই যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেড। রেক্ট্যাঙ্গুলার এই কারণে বলা হয় যে এর এজগুলো যদি দেখো, প্রত্যেকটা এজ, এই এজগুলো মানে এই যে কোনো একটা পয়েন্ট না, এই পয়েন্ট থেকে যে তিনটে এজ বেরিয়েছে এই তিনটে এজ হলো মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এই কারণে রেক্ট্যাঙ্গুলার। তবে এদিক থেকে যদি দেখো এখানে কিন্তু এই দুটো ইকুয়াল হচ্ছে লেন্থ, কিন্তু এই লেন্থ দুটো ইকুয়াল নাও হতে পারে। এই লেন্থ আর এইখানে তিনটে এজ দেখতে পাচ্ছি, এই একটা এই একটা এই একটা, অন্তত এই বক্সে এই দুটো এজ সেম দেখতে পাচ্ছি, সেম নাও হতে পারে। ঠিক আছে, তাহলে এরকম যে কোনো শেপকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেড। কিন্তু যদি এই যে দেখো এই যে এজ আর এই এজের মধ্যে এখানে অ্যাঙ্গেল কত π/2, এক্ষেত্রে দেখো এই এজ আর এই এজের মধ্যে অ্যাঙ্গেল কত π/2, তাহলে এখানে যে কোনো দুটো এজের মধ্যে অ্যাঙ্গেল π/2, এই কন্ডিশনটাকে সরিয়ে দাও, মানে যে কোনো দুটো এজের মধ্যে যে কোনো অ্যাঙ্গেলই হতে পারে এমন অবস্থার কথা ভেবে নাও। এরকম তাহলে শেপটা বুঝে যাচ্ছে, মানে এরকম যদি একটুখানি মোচড় দিয়ে দাও, ঠিক আছে, শুধু মোচড় দিলেই শুধু চলবে না, একটা মোচড় দিলে একদিকটা আবার অন্য রকমের হয়ে যায়, পারপেন্ডিকুলারি থেকে যায়, সেটা খুব গুরুত্বপূর্ণ নয়। ব্যাপারটা বুঝতে পেরেছো? এই প্যারালোপিপেড, তখন এটা আমরা কি বলবো, রেক্ট্যাঙ্গুলার শব্দটা সরিয়ে দেবো, শুধু প্যারালোপিপেড। এই প্যারালোপিপেডের ভলিউম কত হয় সেটা আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্ট দিয়ে পেয়ে যাই। কি হয় সেটা বলছি। ছবিটা তো কল্পনা করতে পেরে গেছো। তো ধরা যাক যে যার একটা মানে যে কোনো একটা পয়েন্ট থেকে যে তিনটে এজ বেরোলো, তাই তো, যে কোনো একটা পয়েন্ট থেকে মানে একটা কোণা থেকে, তাহলে একটা কোণা থেকে ধরা যাক একটা ভেক্টর হলো এ ভেক্টর, আর এইখান থেকে আরেকটা বেরোলো ধরা যাক হচ্ছে বি ভেক্টর, আর একটা থেকে এরকম বেরোবে, সেটা ছবিতে আঁকা একটু মুশকিল হয়ে যাচ্ছে, তো আমি এটাকে এর বদলে এখানে এঁকে ফেলছি। ঠিক আছে, এরকম, এটা কিন্তু আসলে এইরকম, হ্যাঁ এইরকম, বুঝতে পেরেছো?
তাহলে এটা ধরলাম সি ভেক্টর। এখানে ছবি না একে কল্পনায় ভাবো, ইন ইউর ইম্যাজিনেশন। তাহলে ভলিউম অফ দ্য প্যারালোপিপেড হবে ভলিউম অফ দ্য প্যারালালোপিপেড, এটা ইকুয়াল টু হবে বক্স এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, কিন্তু এর মডিউলাস। হয়তো এখানে যদি মড চিহ্ন দিতে পারি, কিন্তু এটা কেমন এটার সঙ্গে এটা গুলিয়ে যেতে পারে, এ কারণে আমরা লিখে দিলাম মডিউলাস অফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। বুঝতে পারলে? তাহলে খুব সহজেই আমরা একটা প্যারালোপিপেডের ভলিউম বার করে ফেলতে পারবো যদি কোনো একটা পয়েন্ট থেকে তিনখানা এজের অ্যালঙ্গে ভেক্টরসগুলো যদি জেনে যাই। টেট্রাহেড্রন কাকে বলে জানো নিশ্চয়ই, কোঅর্ডিনেট জিওমেট্রিতে অলরেডি বলে ফেলেছি, তা আমি এখানে বলে ফেলছি আবার। তুমি একটা ট্রায়াঙ্গেল ভাবো আগে, যে কোনো একটা ট্রায়াঙ্গেল, আর একটা পয়েন্ট ভাবো যেটা এই প্লেনে নেই। ধরা যাক পয়েন্টটা এখানে আছে, এবার এই পয়েন্ট থেকে এটা মিলিয়ে দাও, এই পয়েন্ট থেকে এটা মিলিয়ে দাও, এই পয়েন্ট থেকে এটা মিলিয়ে দাও, যে কোনো জায়গায় পয়েন্টটা থাকতে পারে, ঠিক আছে? মিলিয়ে দিলে তাহলে যে শেপটা তৈরি হলো এটাকেই বলা হয় টেট্রাহেড্রন। এইবার যে কোনো একটা পয়েন্ট নাও, তাহলে এই পয়েন্ট থেকে দেখো এই একটা ভেক্টর বেরিয়ে গেল, ধরা যাক এটা এ ভেক্টর বেরোলো, ধরা যাক এই যে একটা ভেক্টর বেরোলো, ধরা যাক এটা হচ্ছে বি ভেক্টর, আর একটা এই যে ভেক্টরটা ছিল এটা হলো সি ভেক্টর, ঠিক আছে? তাহলে এর যে ভলিউমটা হয় টেট্রাহেড্রনের যে ভলিউম, তাহলে ভলিউম অফ দ্য টেট্রাহেড্রন ইকুয়াল টু হয় 1/6 বক্স এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, মানে ওই প্যারালোপিপেডের যে ভলিউমটা ছিল তার 1/6। কিন্তু তার আগে মডিউলাস কথাটা লিখতে ভুলবে না, মডিউলাস অফ, মানে এই যে কোয়ান্টিটিটা বেরোলো তার মডিউলাস, এটাই হচ্ছে টেট্রাহেড্রনের ভলিউম। স্কেলার ট্রিপল প্রোডাক্ট নিয়ে একটা কথা একটু বলতে ভুলে গেছিলাম, সেটা এখন বলে ফেলি। ধরো যে এই হলো তোমার একটা বক্স প্রোডাক্ট করেছিলে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছ যে একটা ভেক্টরের আগে একটা স্কেলার আছে, তো তুমি স্কেলারটাকে পুরো বাইরে বার করে ফেলতে পারো। বুঝতে পেরেছো? তো ধরা যাক এখানে মিউ আছে, ল্যামডা আছে, মিউ আছে, তাহলে এখানে কি বেরোবে বলো? ল্যামডা মিউ। বুঝতে পেরেছো? আর ধরা যাক এখানে একটা নিউ বলে একটা জিনিস আছে, তাহলে এখানে কি হয় বলো? ল্যামডা মিউ নিউ, এ ভেক্টর বি ভেক্টর সি। বক্স প্রোডাক্ট নিয়ে আরেকটা কথা বলা যায়, ভেরি ইন্টারেস্টিং। দেখো যে ধরো আলফা ভেক্টর, বিটা ভেক্টর আর গামা ভেক্টর এমন তিনটে ভেক্টর যাদের বক্স প্রোডাক্টটা দেখলে 0 বেরিয়েছে, তাহলে কি বলতে পারো? এর মানে কি যে ভলিউম অফ দ্য প্যারালোপিপেডটা 0, মানে কি ভলিউমটা পুরো চেপটে গেছে। কথাটা কি মানে? যে আলফা ভেক্টর, বিটা ভেক্টর, গামা ভেক্টর হচ্ছে কোপ্ল্যানার। তাহলে আমরা বলতে পারি যে 3 ভেক্টরস alpha vector, beta vector and gamma vector are coplanar if and only if এটা। তাহলে কোপ্ল্যানারিটির একটা বেশ ভালো কন্ডিশন পেয়ে গেলাম। মনে রাখবে এপিসোড 1 পার্ট 1 বা পার্ট 2-তে বলেছিলাম যে তিনখানা ভেক্টর কোপ্ল্যানার হওয়ার একটা কন্ডিশন হলো যদি একটা ভেক্টরকে বাকি দুটো ভেক্টরসের লিনিয়ার কম্বিনেশন করে লিখে ফেলতে পারো তাহলেও কোপ্ল্যানার। মনে রাখবে কোন একটা মেথডকে আরেকটা মেথডের থেকে বেশি ভালো বা বেশি খারাপ
ভাবার কোনো কারণ নেই, সবই মনে রাখতে হবে কখন কোন মেথড দিয়ে করবে অঙ্কটা বা কোশ্চেনটা, সেটা ভেরি ইম্পর্টেন্ট। তো এনিওয়ে এখান থেকে চলে আসি, তাহলে আলফা ভেক্টর, বিটা ভেক্টর, গামা ভেক্টরকে যদি এই যে a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ, c1 i ক্যাপ প্লাস c2 j ক্যাপ প্লাস c3 k ক্যাপ করে যদি আলফা ভেক্টর, বিটা ভেক্টর, গামা ভেক্টরকে লিখতাম, তাহলে তারা কোপ্ল্যানার হওয়ার কন্ডিশনটা কি হয়ে গেল? তাহলে ডিটারমিনেন্ট a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 ইকুয়াল টু 0। দেখো তো এরকম কি কোনো ব্যাপার হতে পারে আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর? একটু পজ দিয়ে ভাবো হতে পারে কিনা। আচ্ছা, এইরকম একটা ব্যাপার হতে পারে আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর? অবশ্যই হতে পারে। কেন? কারণ এটা তো একটা ভেক্টর আর এটাও একটা ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট শেষমেশ আমরা পেলাম। সুতরাং এটা একটা ভেক্টর, একটা ওয়েল ডিফাইন্ড ভেক্টর, সুতরাং এরকম একটা ব্যাপার হতে পারে। তোমরা যদি এখন ভাবো যে এর মানেই এইটা, তাহলে একটা প্রশ্ন থেকে যায়। প্রশ্ন হচ্ছে তাহলে আমি এর মানেটা এরকম কেন ভাববো না? আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর। তুমি কিছুতেই এইটাকে এটা ভাবতেও আমাকে আটকাতে পারো না। এবার দেখো এটাও কেন মিনিংফুল জিনিস, কারণ বিকজ দিস ইজ আ ভেক্টর অ্যান্ড দিস ইজ আ ভেক্টর, সো ফাইনালি ইউ হ্যাভ a cross product of two vectors, so this is also a vector and well defined vector. এবার যদি এই দুটো সেম হয়ে যেত তাহলে এরকম একটা ব্যাপার লেখা যায়, এবং সেক্ষেত্রে আমরা কি বলতাম? ক্রস প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস ইজ অ্যাসোসিয়েটিভ। কিন্তু মুশকিল হলো এটাই যে এই দুটো আনইকুয়াল হয়, এইটা আর এটা সবসময় সেম হয় না, কখনো কখনো হতে পারে কিন্তু সবসময় হয় না। মানে ক্রস প্রোডাক্ট ইজ নট অ্যাসোসিয়েটিভ, এর মানে হলো এরকম কথা লেখা যায় না, এটা একটা মিনিংলেস কথা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এর মানেটাও বুঝে গেছো, এর মানেটাও বুঝে গেছো। এবার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা মনে রাখবে। আর যদি তোমাদের প্রুফের দরকার থাকে তাহলে হোয়াটসঅ্যাপে করে পাঠাও, তাহলে প্রুফটা করব, আদারওয়াইজ প্রুফটা করব না। আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর, এটা হয় আলফা ভেক্টর ডট দূরেরটা, মানে কি হলো? এটা একটা স্কেলার হয়ে গেল, এই স্কেলার মাল্টিপল অফ বিটা ভেক্টর মাইনাস, এবার এটার সঙ্গে এটা ডট করো, আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর এই স্কেলার মাল্টিপল অফ গামা ভেক্টর। মনে রাখবে এখানে আবার ডট ক্রস কিছু দিয়ে দিও না, তাহলে তো পুরো গেল। মনে রাখবে এটা একটা স্কেলার, এই স্কেলার মাল্টিপল অফ বিটা ভেক্টর মাইনাস এই স্কেলার মাল্টিপল অফ গামা ভেক্টর। ঠিক আছে, অতএব এটা মনে রাখবে। এটা আবার বলে দিই, এর মানে হলো আলফা ভেক্টর ডট গামা ভেক্টর পাশে বিটা ভেক্টর মাইনাস আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর পাশে গামা ভেক্টর। কিন্তু আরেকটা আছে, সেটা হলো আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর। এটা হবে আলফা ভেক্টর ডট গামা ভেক্টর, আলফা ভেক্টর ডট গামা ভেক্টর পাশে বিটা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর ডট গামা ভেক্টর পাশে আলফা ভেক্টর। এই দুটো ফর্মুলা ভালো করে মনে রাখবে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে দিই, সেটা একদমই বলতে ভুলে গেছিলাম, কিন্তু খুবই স্বাভাবিক। আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর আর বিটা ভেক্টর ক্রস আলফা ভেক্টর, এই দুটো ভেক্টর কি সেম? দেখো, ভেবে দেখো, আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর এর ম্যাগনিটিউড দেখো আর এর ম্যাগনিটিউড দেখো, সেম। ঠিক?
এর যে লাইন অফ সাপোর্ট, এই লাইন অফ সাপোর্টটাও সেম, তফাৎ একটাই আছে, এর অ্যারোটা যদি এইদিকে হয় তাহলে ওর অ্যারোটা ওই দিকে, মানে এর অ্যারোটা যদি ধরা যাক এইরকম হয়, এইরকম হয় এইটা, তাহলে এর অ্যারোটা কীরকম হবে, এইদিকে, ঠিক উল্টো। এর মানেটা কি, যে এটা ইকুয়াল টু হবে মাইনাস অফ এটা। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা কথা মনে পড়ে গেল, সেটাও একটু বলে দিই। সেটা হচ্ছে যে ধরো যে তুমি ল্যামডা আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর করেছো, তা তুমি অলওয়েজ এটাকে লিখতে পারো ল্যামডা তারপরে আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর, বা ধরো তুমি লিখছো আলফা ভেক্টর ক্রস ল্যামডা বিটা ভেক্টর। এর মানে হলো ল্যামডাকে সবসময় বাইরে বার করে দিতে পারো, আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর। এবার দেখো একটা মজার ব্যাপার, দেখো তো এরকম ব্যাপার হতে পারে, আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর ডট গামা ভেক্টর ক্রস ডেল্টা ভেক্টর হতে পারে না, পারে না? অবশ্যই হতে পারে। কেন? এইটা হলো একটা ভেক্টর আর এইটা হলো আরেকটা ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, সুতরাং ফাইনালি এই রেজাল্টটা হচ্ছে একটা স্কেলার, এই নিয়ে আর কোনো সন্দেহ থাকলো না, মিনিংফুল ব্যাপার, অ্যান্ড ইট ইজ আ স্কেলার। এবার দেখো একটা মজার কথা, যে এইটাকে তুমি ভাবো একটা ভেক্টর, এটা তো অবশ্যই একটা ভেক্টর, তো আর এই হলো একটা ভেক্টর আর এই হলো আরেকটা ভেক্টর, তাহলে এইভাবে যদি তাকাও তাহলে কি দেখছো তুমি, এটা হচ্ছে তিনখানা ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এবার স্কেলার ট্রিপল প্রোডাক্টে আমি কি বলেছিলাম, ডট অ্যান্ড ক্রসকে ইন্টারচেঞ্জ করে ফেলা যায়, মানে এই ক্রস আর এই ডট, তাই তো? দেখো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, তাহলে এই ক্রস আর ডটকে ইন্টারচেঞ্জ করে ফেলতে পারো। তা মানেটা কি হয়ে গেল বলো, এই হলো আলফা ভেক্টর, এর জায়গায় বসলো ডট, এর জায়গায় বসলো বিটা ভেক্টর, এই জায়গায় বসলো ক্রস, আর এই জায়গায় হলো গামা ভেক্টর ক্রস ডেল্টা ভেক্টর। ঠিক? আর বোঝার যদি খুব সুবিধা হয় তাহলে তুমি চাইলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, নাও দিতে পারো। ঠিক? এইবার দেখো এখানে কিন্তু তিনখানা ভেক্টরের ভেক্টর ট্রিপল প্রোডাক্ট হয়ে গেল। আর একটু আগেই বলেছিলাম যে এর একটা ফর্মুলা আছে, সেটাকে তুমি ওয়ার্কিং ফর্মুলা ভেবে নিতে পারো, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা মানে কি, এটার সঙ্গে এটার ডট, বিটা ভেক্টর ডট ডেল্টা ভেক্টর, পাশে হচ্ছে গামা ভেক্টর, তাই তো, মাইনাস এটার সঙ্গে এটার ডট, ঠিক আছে, পাশে হচ্ছে ডেল্টা ভেক্টর। ঠিক একদম। এবার দেখো তাহলে এটার সঙ্গে এটা ডট, কিন্তু আগেই বলেছিলাম দেখো ডট প্রোডাক্টের ক্লাসেই যে আলফা ভেক্টর ডট ল্যামডা বিটা ভেক্টর কি হয়, ল্যামডাটা বাইরে বেরিয়ে যায়, তারপরে হচ্ছে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর। ঠিক? তাহলে দেখো এই যে এটার সঙ্গে এটা তো স্কেলার, তাহলে স্কেলারটা বাইরে বেরোলো, তাহলে এই হলো বিটা ভেক্টর ডট ডেল্টা ভেক্টর, তারপরে কি হলো আলফা ভেক্টর ডট গামা ভেক্টর। খেয়াল রাখো মাঝ কিন্তু কোনো চিহ্ন বসবে না, কারণ এটাও একটা রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার, জাস্ট দুটো সিম্পল রিয়েল নাম্বারের গুণ। আর এটা কত হয়ে গেল বলো, বিটা ভেক্টর ডট গামা ভেক্টর, এটা বাইরে বেরোলো, আর এটা হলো আলফা ভেক্টর ডট ডেল্টা ভেক্টর। বুঝতে পেরেছ? তাহলে তুমি এইটাকে এইভাবেও লিখতে পারো যে তুমি একটা ডিটারমিনেন্ট লেখো 2 ক্রস 2, এখানে আলফা ভেক্টরের সঙ্গে ডট, এখানেও আলফা ভেক্টরের সঙ্গে ডট, আর এখানে বিটা ভেক্টরের সঙ্গে ডট, এখানেও বিটা ভেক্টরের সঙ্গে ডট,
তো আলফা ভেক্টরের সঙ্গে কার ডট হবে? গামা ভেক্টরের ডট হবে। এখানে কার ডট হবে বলো? ডেল্টা ভেক্টরের ডট হবে। এখানে কার হবে? গামা ভেক্টরের ডট হবে। এখানে কি হবে? ডেল্টা ভেক্টরের ডট হবে। দেখো তাই আছে না? দেখো আলফা ভেক্টর ডট গামা ভেক্টর ইন্টু বিটা ভেক্টর ডট মাইনাস, আর এই যে দেখো একদম সেম হুবহু। অত এই যে জিনিসটাকে এভাবেও লেখা যায়, বুঝতে পেরেছ? কিন্তু তাও আমি মানে তুমি ভাবতে পারো আলফা বিটা গামা ডেল্টা এরকম যদি অর্ডার থাকে তাহলে এরকমভাবে চাইলে করতে পারো, তবে আমি খুব একটা প্রেফার করি না ডিটারমিনেন্টের। এভাবে যেভাবে করলে সেভাবেই মনে রাখাটাই বেশি ভালো, তাতেই কাজ দেবে বেশি। বুঝতে পেরেছ? ভেরি ইম্পর্টেন্ট এবং খুব দারুণ ব্যাপার হলো। এবার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলছি। এটাকে বলা হয় রেসিপ্রোকাল সিস্টেম অফ ভেক্টরস। কি বলা হয়? রেসিপ্রোকাল সিস্টেম, বাস এটুকুই লেখা যাক, রেসিপ্রোকাল সিস্টেম। তো ধরা যাক তোমার হাতে এ ভেক্টর আছে, বি ভেক্টর আছে, সি ভেক্টর আছে, যারা হচ্ছে নন কোপ্ল্যানার, মানে এরা একটা প্লেনে নেই। এর মানে হচ্ছে এদের মধ্যে কেউই জিরো ভেক্টর হতে পারে না। তুমি এ ড্যাশড ভেক্টর একটা ভেক্টর নিলে, বি ড্যাশ ভেক্টর, সি ড্যাশ ভেক্টর, এরকম তিনখানা ভেক্টর নিলে টিলে হবে, দরকার নেই। তিনখানা ভেক্টর তুমি যদি এমন পাও যাতে এই এর সঙ্গে এর ডট, এর সঙ্গে এর ডট, আর এর সঙ্গে এর ডট, এই প্রত্যেকটা ডটই হতে হবে 1। কি বললাম? এর সঙ্গে এর ডট মানে এ ড্যাশ ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের ডট হবে 1, বি ড্যাশ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের ডট হবে 1, আর সি ড্যাশ ভেক্টরের সঙ্গে সি ভেক্টরটা হবে 1। কিন্তু এ ড্যাশ ভেক্টরের সঙ্গে বি ভেক্টর সি ভেক্টরের ডট করলে, এ ড্যাশ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের ডট করলে হবে 0, এ ড্যাশ ভেক্টরের সঙ্গে সি ভেক্টরের ডট করলে হবে 0, তেমনি বি ড্যাশ ভেক্টরের সঙ্গে বি ড্যাশ ভেক্টরের সঙ্গে যদি তুমি এ ভেক্টরের ডট করো তাহলে কত? 0। এরকম, বুঝতে পেরেছো? ইটিসি এরকম ব্যাপার যদি ঘটে যায় তাহলে এই যে সিস্টেম অফ ভেক্টরস আছে তারা তো নন কোপ্ল্যানার হবেই, এটা প্রুভও করে দেওয়া যেতে পারে। এবং এই যে সিস্টেম অফ ভেক্টরস, এটাকেই বলা হয় এই সিস্টেম অফ ভেক্টরসের রেসিপ্রোকাল। আশা করি বুঝতে পেরেছ। তাহলে একটা প্রশ্ন এখানে ওঠে যে এরকম এ ড্যাশ ভেক্টর, বি ড্যাশ ভেক্টর, সি ড্যাশ ভেক্টর কি বার করে ফেলা যায়? এরকম কতগুলো ভেক্টরস আছে, আর থাকলেই বা এটা কি বার করে ফেলা যায়? তো এটা নিয়ে আমরা এখন কথা বলবো। খেয়াল করে দেখো যে এ ড্যাশ ভেক্টরটা নিয়ে আগে দেখো। এ ড্যাশ ভেক্টরটা বি ভেক্টরের সঙ্গে ডট করলে 0, আর এ ড্যাশ ভেক্টরটা সি ভেক্টরের সঙ্গেও ডট করলে 0। খেয়াল করে দেখো যে এ ড্যাশ ভেক্টরটা, এ ড্যাশ ভেক্টর, বি ড্যাশ ভেক্টর, সি ড্যাশ ভেক্টরের মধ্যে কেউই জিরো ভেক্টর যে হবে তার কোনো সম্ভাবনা নেই, বিকজ এ ড্যাশ ভেক্টর ডট এ ভেক্টরটা হচ্ছে 1। যদি এ ড্যাশ ভেক্টর জিরো ভেক্টর হতো তাহলে এটা 1 হতে পারে না, 0 হতো। কত এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এ ড্যাশ ভেক্টর, বি ড্যাশ ভেক্টর, সি ড্যাশ ভেক্টরের মধ্যে কোনো ভেক্টরই জিরো ভেক্টর নয়। আর এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর যেহেতু নন কোপ্ল্যানার, সুতরাং এখান থেকেও খুবই স্পষ্ট যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টরের মধ্যে কেউই জিরো ভেক্টর নয়। এবার এখানে চলে এসো, তাহলে এ ড্যাশ ভেক্টরটা কি বি ভেক্টর এবং সি ভেক্টর দুটোরই পারপেন্ডিকুলার? মানে কি এ ড্যাশ ভেক্টরটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেনিং বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর। কিন্তু তুমি কি এমন একটা ভেক্টর বলতে পারবে যেটা বি ভেক্টর আর সি ভেক্টর যে প্লেনে আছে তার পারপেন্ডিকুলার? চিন্তা করে দেখো। দেখো আমরা ক্রস প্রোডাক্টেই বলেছিলাম যে বি ভেক্টর ক্রস সি ভেক্টর হলো এমন একটা ভেক্টর যেটা বি ভেক্টর আর সি ভেক্টর যে প্লেনে আছে তার পারপেন্ডিকুলার। এটা তো ক্রস প্রোডাক্টের একদম
লাইন অফ সাপোর্টের ডেফিনিশন, লাইন অফ সাপোর্ট একটা দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট কি হয়, বি ভেক্টর ক্রস সি ভেক্টরের যে লাইন অফ সাপোর্ট সেটা কিরকম, বি ভেক্টর আর সি ভেক্টর যে প্লেনে আছে তার পারপেন্ডিকুলার। কিন্তু এখানে এই নিয়ম অনুযায়ী তো এ ড্যাশ ভেক্টরটা হচ্ছে একটা ভেক্টর যেটা বি ভেক্টর আর সি ভেক্টরের, বি ভেক্টর সি ভেক্টর যে প্লেনে আছে তার পারপেন্ডিকুলার। তাহলে মানে কি এ ড্যাশ ভেক্টরটা হচ্ছে প্যারালাল টু বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এ কারণে এ ড্যাশ ভেক্টরকে আমরা লিখে ফেলতে পারি ল্যামডা বি ভেক্টর ক্রস সি ভেক্টর কমা ফর সাম স্কেলার ল্যামডা। ঠিক কথা কি না? তাহলে এবার ল্যামডা ভ্যালুটা বার করে ফেললেই হবে। এবার দেখো এ ড্যাশ ভেক্টর ডট এ ভেক্টরটা 1 তো করে ফেলো। তাহলে এ ড্যাশ ভেক্টর ডট এ ভেক্টর যদি করি তাহলে এর মানে হলো ল্যামডা বি ভেক্টর ক্রস সি ভেক্টর ডট এ ভেক্টর। কিন্তু এর মানেটা কি, এর মানে তো এখানে হলো 1 আর এর মানে কি ল্যামডা, এটা তো হচ্ছে বক্স বি ভেক্টর সি ভেক্টর এ ভেক্টর, সেটা একটু আগেই আলোচনা করে ফেলেছি। এবার তুমি দেখো যে যদি এটা সার্কেল আঁকো, এখানে এ ভেক্টর, এখানে বি ভেক্টর, এখানে সি ভেক্টর নাও, তাহলে এখানে দেখো এই জিনিসটা হচ্ছে বি ভেক্টর, যেহেতু এখানে দেখো বি ভেক্টর ক্রস সি ভেক্টর ডট এ ভেক্টর আছে, এর মানে হচ্ছে এটাকে লেখা যায় বক্স বি ভেক্টর সি ভেক্টর এ ভেক্টর। তাহলে এবার একটা ঘড়ি মানে একটা সার্কেল এঁকে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর যদি তুমি ক্লকওয়াইজ ড্র করো এই অর্ডারে, আর এখানে যদি দেখো যে বি ভেক্টর সি ভেক্টর এ ভেক্টর আছে, তাহলে এটাকে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরের বক্স লিখে ফেলা যায়। তাহলে এটা কি লিখে ফেলা যায় ল্যামডা বক্স এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তাহলে ল্যামডার ভ্যালু কত পেয়ে গেলাম, 1 বাই বক্স এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। আবার তোমরা এটা ভেবো না যে তলায় আমি লিখতে পারি, নিয়ে আসতে কি পারি, নিয়ে আসতে তখনই যায় যদি এটা জিরো না হয়। আরে জিরো হবে কি করে, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তো নন কোপ্ল্যানার, নন কোপ্ল্যানার হলে কি হয়, বক্সটা ইজ নট ইকুয়াল টু জিরো, কোপ্ল্যানারিটি কন্ডিশনেই বলে দিয়েছিলাম। তো ল্যামডার ভ্যালু এটা বেরোলো। তাহলে এ ড্যাশ ভেক্টরটা কত বেরোলো, এ ড্যাশ ভেক্টরটা বেরোলো, দেখো মন দিয়ে দেখো 1 বাই বক্স এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এখানে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, মানে এই স্কেলার মাল্টিপল অফ বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এই হলো এ ড্যাশ ভেক্টর। তাহলে একই রকম ভাবে এগোলে বি ড্যাশ ভেক্টরটা কত পেতে, চিন্তা করে দেখো, এখানে তো যা আগে পেয়েছিলে এখানে তাই পেতে, কিন্তু এখানে দেখো এ ড্যাশ আছে মানে এ নেই এখানে, তাহলে এখানে বি ড্যাশ আছে মানে এখানে বি থাকবে না। আর অর্ডারটা মনে রাখবে অলওয়েজ কিরকম হয়, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। এই কারণে দেখো এ ভেক্টরটা আছে বলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে বি ভেক্টর থাকলে কি সি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে এটা হলো সি ভেক্টর ক্রস এ ভেক্টর। আর সি ড্যাশ ভেক্টর কত বেরোতো, সি ড্যাশ ভেক্টর বেরোতো 1 বাই বক্স এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, সি ভেক্টর মানে কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এইভাবে দেখো এ ড্যাশ ভেক্টর বি ড্যাশ ভেক্টর সি ড্যাশ ভেক্টর পেয়ে গেলাম। অর্থাৎ এক কথায় বললে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর যদি নন কোপ্ল্যানার ভেক্টরস হয়, তাহলে ওদের রেসিপ্রোকাল সিস্টেম অফ ভেক্টরস গুলো হচ্ছে এইটা এইটা আর এইটা। আর এটা একটুখানি মনে রেখো, মনে রাখবে রেসিপ্রোকাল সিস্টেম অফ ভেক্টরস নিয়ে যেই মেন বা যেই অ্যাডভান্সডে বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে বা অন্যান্য ত্রিপুরার কম্পিটিটিভ পরীক্ষা হোক, ব্যাঙ্গালোরের হোক, মুম্বাইয়ের হোক, মহারাষ্ট্রের হোক, নানান জায়গায় কর্ণাটকের হোক, নানান পরীক্ষায় এটা আসে, এটাকে মনে রাখবে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য আর এমনিতেও বেশ কিছু ভেক্টর অ্যালজেব্রার কিছু ব্যাপার মনে রাখবে। সেগুলো হচ্ছে এইরকম, প্রথমটা এইরকম ধরো, এখানে তুমি লিখলে আলফা ভেক্টর, এখানে বিটা ভেক্টর, এখানে গামা ভেক্টরের বক্স, আবার আলফা ভেক্টর বিটা ভেক্টর গামা ভেক্টর, এ আবার বিটা ভেক্টর গামা ভেক্টর আলফা ভেক্টর লেখা যায়।
তাহলে এখানে বিটা ভেক্টর যোগ করলে, এখানে গামা ভেক্টর যোগ করলে, আর এখানে আলফা ভেক্টর যোগ করলে, তাহলে এই জিনিসটা হয় 2 আলফা ভেক্টর বিটা ভেক্টর গামা ভেক্টরের বক্স। মনে রেখো। দ্বিতীয়টা হলো যে বক্স বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর, বিটা গামা, তারপরে কি হয় বলো, গামা আলফা, তারপরে কি হয় আলফা বিটা। মানে এই জিনিসটার বক্স এটা হয় বক্স আলফা ভেক্টর বিটা ভেক্টর গামা ভেক্টরের স্কোয়ার্ড। ঠিক আছে, এর অর্ডারটাকে চেঞ্জও করতে পারো। এবার তো বুঝে গেছো এটাকে আগে, তাই না? এটা মানে কি এইটা, তা তোমরা এইটা, তাহলে এইটা এইটা এইটা, এর বক্সটাও তাহলে এটাই হতো। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে আলফা ভেক্টর বিটা ভেক্টর গামা ভেক্টর যদি কো প্ল্যানার হয়, তাহলে বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর, গামা ভেক্টর ক্রস আলফা ভেক্টর, আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টরও কো প্ল্যানার হবে। বা এই আলফা ভেক্টর বিটা ভেক্টর গামা ভেক্টর যদি নন কো প্ল্যানার হয়, তাহলে এই তিনটে ভেক্টরসও নন কো প্ল্যানার হবে। এটা মনে রাখবে। এই ফর্মুলাটাও মনে রাখতে পারো যে বক্স আলফা ভেক্টর বিটা ভেক্টর গামা ভেক্টর এর স্কোয়ার্ড, এটা হবে একটা ডিটারমিনেন্ট, 3x3 ডিটারমিনেন্ট। কি করবে, এখানে তুমি আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ডট গামা ভেক্টর ডট লেখো। এখানে তুমি বিটা ভেক্টর ডট, হ্যাঁ কি বললাম, ভুল বলছি এটা। এখানে ফার্স্ট রোতে লিখবে আলফা ভেক্টর ডট আলফা ভেক্টর ডট আলফা ভেক্টর ডট, ঠিক আছে। সেকেন্ড রোতে লিখবে বিটা ভেক্টর ডট বিটা ভেক্টর ডট বিটা ভেক্টর ডট। থার্ড রোতে লিখবে গামা ভেক্টর ডট গামা ভেক্টর ডট গামা ভেক্টর ডট। এবার কি করবে, এখানে এই আলফা ভেক্টর দিয়ে ডট, বিটা ভেক্টর দিয়ে ডট, গামা ভেক্টর দিয়ে ডট। এটা কি হবে, আলফা ভেক্টর দিয়ে ডট, বিটা ভেক্টর দিয়ে ডট, গামা ভেক্টর দিয়ে ডট। এটা কি হবে, আলফা ভেক্টর দিয়ে ডট, বিটা ভেক্টর দিয়ে ডট, আর গামা ভেক্টর দিয়ে ডট। এই জিনিসটা হয় এই ডিটারমিনেন্টটা। প্রুফ করে ফেলা যায়, তোমরা চাইলে বাড়িতে প্রুফ করতে পারো। এমনকি আগে যা যা লেখালাম সেগুলোকে যেভাবে মনে রাখতে বলেছি, তোমরা চাইলে বাড়িতে। ভেক্টর অ্যালজেব্রার এপিসোড 1-এর পার্ট 9 এখানেই শেষ হলো। এপিসোড 1, পার্ট 10, পার্ট 11, এরকম কয়েকটা পার্ট হতে পারে, কটা পার্ট হবে ঠিক বলতে পারছি না। এই পার্টগুলোতে যেই মেন বা যেই অ্যাডভান্সডে ভেক্টর অ্যালজেব্রা নিয়ে যে প্রশ্নগুলো এসছিল, সেই প্রশ্নগুলোর সমাধান করে দেব। সমাধানটা বিস্তারিত ব্যাখ্যা সহযোগে করব, যাতে ভেক্টর অ্যালজেব্রার প্রশ্নগুলোকে তোমরা নিজেদের উদ্যোগেই করে ফেলতে পারো। তোমাদের যদি আমার এই লেকচার্সগুলো ভালো লেগে থাকে, তোমাদের কাজে এসে থাকে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আরও বেশি বেশি করে শেয়ার করো, যাতে অন্যান্য ছাত্রছাত্রীরা আমার এই ভিডিও লেকচার দেখে উপকৃত হতে পারে। আর যদি পারো তাহলে 2-1টা লাইক দিও, লাইক দেখলে উৎসাহিত বোধ হয়। তোমাদের যদি ভেক্টর অ্যালজেব্রা নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে এখন স্ক্রিনে যে নাম্বারটা ভেসে উঠছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এখন স্ক্রিনে যে মেল আইডিটা ভেসে উঠছে সেখানেও তোমরা তোমাদের প্রশ্নকে মেল করতে পারো। আর ইউটিউবের কমেন্ট সেকশনটা তো পড়ে আছেই, সেখানেও তোমাদের প্রশ্নগুলোকে তোমরা রাখতে পারো। আমি চাইব যাতে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারি।